নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন গল্প কথার আরও একটি বিশেষ নিবেদন। ইতিপূর্বে গল্প কথা থেকে প্রকাশিত হতভাগী গল্পটিকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তাই আপনাদের অনুরোধ রাখতে আরও একবার হতভাগী গল্পের লেখিকা সন্দীপা কাঞ্জিলালের কাহিনী নিয়ে হাজির হয়েছি আমরা। চলুন তবে দেরি না করে শুরু করা যাক সন্দীপা কাঞ্জিলালের কাহিনী ঠাকরুন। ছোট্ট টুকাই যখন ওর বাবা মায়ের হাত ধরে ট্রেন থেকে নামলো, তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ছোট স্টেশনটার চারিদিকে খোলা মাঠ, সবুজের প্রাচুর্য আর প্রচুর পাখির ডাক টুকাইকে যেন অবাক করে দিল। তার ওপর যখন একটা ছোট্ট প্রজাপতি উড়ে এসে তার ছোট নাকটার মাথায় বসে আবার উড়ে চলে গেল, তখন টুকাই সহ ওর মা বাবা হো হো করে হেসে উঠল। জয় ওর ছেলের এত লাফালাফি দেখে বলল, কেমন লাগছে টুকাই বাবু? এখনো তো তুমি কিছুই দেখোনি। আমাদের এই বাড়িতে কিন্তু পুকুরও আছে, জানো তো? টুকাই ওর গোল গোল চোখ দুটোকে আরো গোল গোল করে বলল, সুইমিং পুল? আমি ঝুপঝুপ করব বাবাই। মিলি এতক্ষণ চুপচাপ বাপ ছেলের অবস্থায় দেখছিল, কিন্তু ছেলের পুকুরের প্রতি এত আগ্রহ দেখে সে বলল, না সোনা, এখানে সুইমিং পুল নেই বাবা। এখানে পুকুরে ব্যাঙ আছে, মাছ আছে। তুমি কি ওদের মধ্যে নেমে ঝুপঝুপ করবে? টুকাই পরিস্থিতি ভেবে নিল, তারপর মুখ বেঁকিয়ে বলল, না, ব্যাঙ যদি আমার মাথায় উঠে পড়ে আমি পুকুরে নামবই না। মিলি ছেলের অবস্থা দেখে হেসে ওঠে। কি বীর পুরুষ আমার ছেলে রে, ব্যাঙে ভয় পায়। মা ছেলের খুনসুটির মধ্যেই জয় কখন যেন ভ্যান ঠিক করে ফেলেছে। ছেলে আর বউকে নিয়ে ভ্যানে উঠতেই ভ্যানওয়ালা বলল, কোথায় যাবেন বাবু আপনারা? মানে কোন বাড়ি? জয় একগাল হেসে বলল, মা ঠাকরানের বাড়ি চেনো তো, সেখানেই যাব। নামটা শুনেই ভ্যানওয়ালা একদম কেঁপে ওঠে। ভ্যানটা থামিয়ে দাঁড়িয়ে পড়ে। জয় হতভম্ব হয়ে বলল, কি হলো, থামলে কেন? আরে সন্ধে নেমেছে, এরপর আরো দেরি হলে পথও চিনব না অন্ধকারে। তাড়াতাড়ি চলো। বাবু, গ্রামে ঢোকার মুখে একখান সাঁকো আছে, আমি ওই পর্যন্ত যেতে পারি, ভেতরে আমি যাবো না। আপনারা দেন, যদি রাজি থাকেন তাইলে চলুন, নইলে আমি চইলা যাই। মানেটা কি? এই ভর সন্ধেবেলায় এতটুকু ছেলে নিয়ে, এত লাগেজ নিয়ে কিভাবে যাব? আর কিসের সাঁকো? আমি এখানকারই ছেলে, হ্যাঁ, পড়াশোনা চাকরি বাইরে করেছি, তাই বলে সাঁকোর কথা তো শুনিনি কখনো। বাবু ইচ্ছা পড়েন, এই ছোট বাবুর মতোই আমার একখান নাতি আছে বাড়িতে, তাই আপনাকে আমি এইভাবে মাঝ রাস্তায় ছাড়ি যেতে পারুন নে, কিন্তু ওই সাঁকোর ওপার আমি যাবো নে বাবু, এই আমার এক কথা। অগত্যা কি আর করার, ভ্যান চালকের শর্তই মেনে নিতে হলো জয়কে। টুকাইয়ের কলকলানি শুনতে শুনতে কখন যে রাস্তা পেরিয়ে একটা জঙ্গলে জায়গায় এসে পৌঁছেছে তারা কেউই খেয়াল করেনি। চালকের কথায় তাদের হুঁশ ফিরল। বাবু আয়সা পড়ছি, আপনারা নামুন, আমি আপনাকে মালপত্র নামাইতাছি। জয় এবার ভালো করে তাকিয়ে দেখল, সত্যি তো একটা বাঁশের সাঁকো। চারিদিকে গাছপালায় ঢাকা বলে কিনা কে জানে, মনে হচ্ছে যেন কুয়াশার চাদরে ঢাকা পুরো চত্বরটা। আর তারই মাঝে বাঁশের সাঁকোটা যেন এক অজানা দিকে নিয়ে যাবে বলে নিথর হয়ে অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ভ্যান চালক ওদের শত কাকুতি মিনতিতেও সাঁকোর ওপারে গেল না, বরং যাওয়ার আগে জয়ের হাত দুটো ধরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, বাবু, এই গ্রামে সাপ লাগছে, যা যা দেখবেন, যা যা শুনবেন, সবকিছু বিশ্বাস করেন না বাবু। মানে? লোকটির উত্তর দেওয়ার আগেই
একটা ঠুন ঠুন করে আওয়াজ এগিয়ে আসতে লাগলো। জয় দেখল চালক লোকটি যেন সেই আওয়াজ শুনেই ভীষণ আতঙ্কে পিছন ফিরে যত তাড়াতাড়ি সম্ভব নিজের ভ্যানটা নিয়ে মিলিয়ে গেল দূরের অন্ধকারে। কিছুই বুঝে উঠতে না পেরে জয় লোকটার চলে যাওয়া পথের দিকে তাকিয়েই দাঁড়িয়ে রইল। ভাবতে থাকলো, কি বলে গেল লোকটা? কিসের সাপ লেগেছে গ্রামে? জেদ ধরে এখানে আসাটা কি তবে তার ঠিক হলো না? জয় এসবই ভাবছে, এমন সময় পেছন থেকে আওয়াজ এলো, খোকা। পলকে ঘুরে তাকিয়েই দেখল একজন অশীতিপর বৃদ্ধা দাঁড়িয়ে আছে, গায়ে একটা কালো শাল জড়িয়ে। পাশে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে। জয় এক মুহূর্ত সময় নষ্ট না করে দিদাই বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মহিলাকে। জয়ের সাথে প্রাথমিক আদর শেষ হতেই মিলি টুকাইকে নিয়ে এগিয়ে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করল এই কুসুমপুর গ্রামের সকলের ত্রাস মা ঠাকরুনকে। বৃদ্ধা মিলির দিকে ফিরেও তাকালেন না, তার বদলে টুকাইকে কোলে তুলে নিলেন। মিলি এক দৃষ্টে তাকিয়ে দেখল বৃদ্ধাকে, আর মনে মনে ভাবল, আদেও কি কোনো পরিবর্তন হয়েছে এনার? এরপর সকলে মিলে হৈ হৈ করে মা ঠাকরুনের আনা গরুর গাড়িতে উঠতেই মিলি কোনো রকমে গিয়ে এক কোনায় বসল। গাড়ি চলতে শুরু করল। গোটা পথটায় বৃদ্ধা একবারের জন্যও মিলির দিকে তাকিয়ে দেখলেন না, আর তার ফলেই পুরনো কথাগুলো একে একে মিলির মনে আঘাত করতে লাগল। তার চোখ ঝাপসা হয়ে এলো ক্রমশ। ঝাপসা চোখের পর্দায় একে একে ফুটে উঠতে লাগলো 5 বছর আগের দৃশ্যগুলো। উলু আর শাঁখের মিলিত আহ্বানে যখন নতুন বউ গাড়ি থেকে নামলো, পাড়ার সকলে তখন বউয়ের মুখশ্রী দেখে অবাক হয়ে গেল। যদিও কলকাতার মেয়ে, তার পালিশ তো আলাদা হবেই, এ তো বলাই বাহুল্য। মা ঠাকরুনের একমাত্র মেয়ের ঘরের ছেলে জয়ের বিয়ে বলে কথা। জয়ও যেমন তেমন নয়, রীতিমতো বিলেত ফেরত ছেলে। সবাই যখন নতুন বউয়ের রূপের প্রশংসায় পঞ্চমুখ, চারিদিকের কলকাকলিতে যখন নতুন বউয়ের বাপের বাড়ি ছেড়ে আসার কষ্টের ওপর একটু চোরা আনন্দের মলম পড়ছে, ঠিক তখনই হঠাৎ করে গ্রাম্য বউমেয়েরা নাকের উপর ঘোমটা টেনে একপাশে সরে গেল। নতুন বউ তার বরের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই দেখল বরের চোখে একটা অদ্ভুত ভয় যেন উঁকি দিয়েই মিলিয়ে গেল। একটু ঘাবড়ে গেল নতুন বউ। এরপরেই দেখা গেল একজন বৃদ্ধা লাঠি ঠুকঠুক করতে করতে এগিয়ে আসছেন। বৃদ্ধার পরনে কালো মটকা, মাথার সাদা চুল ঢেকে রয়েছে বড় ঘোমটায়। ওনার হাতে দুটো মোটা মোটা সোনার রুলি। বৃদ্ধা আরো এগিয়ে আসতেই নতুন বউ তার মুখ দেখে ভয় পেয়ে গেল। বৃদ্ধার কপাল থেকে নাকের ডান পাশ পর্যন্ত একটা গভীর কাঁটা দাগ। সব চামড়া কুঁচকে যাওয়ায় দাগটাকে আরো ভয়ানক লাগছে। বৃদ্ধা কাছে এগিয়ে এসেই ওনার ঝুঁকে পড়া শরীরটাকে কোন মন্ত্র বলে যে সোজা করে উঠে দাঁড় করিয়ে নতুন বউয়ের মুখটা খপ করে নিজের এক হাতে টিপে ধরলেন। নতুন বউ বুঝতেও পারল না। বৃদ্ধা এবার বউয়ের মুখটা তুলে ধরে নিজের কালো মাড়ি বের করে জয়ের দিকে তাকিয়ে বললেন, এ কারে নিয়ে আইসো খোকা? এ তো ননির পুতলি, এ আমাগো ঘরে টিকবো? ব্যথায় কোঁকিয়ে উঠল নতুন বউ। উফ, লাগছে। বৃদ্ধার হাতের আঙুলগুলো ওর 2 গাল কেটে বসেছে। বউয়ের দিকে আরো একবার তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দিয়ে হাতটা সরিয়ে নিলেন বৃদ্ধা। ক্ষণক্ষণে গলায় বলে উঠলেন, ননির পুতলি, হেতে এত? বাকি সব যা আইতে আসে তা সহ্যি করবা কেমনে? হ্যাঁ? বলেই অদ্ভুতভাবে হেসে উঠলেন।
উপস্থিত সবাই একটু শিউরে উঠে সরে গেল কিছুটা। নতুন বউ লক্ষ্য করল বৃদ্ধার মুখের ভেতর একটা কালো, একদম কুঁচকুঁচে কালো। কেউ যদি পান খায় তাহলে লালচে ছোপ পড়বে, এরকম কালো হয় নাকি? বৃদ্ধা এবার নিজের নাতির কাছে গিয়ে তার কানে কানে কিছু একটা বলতে শুরু করলেন। মুহূর্তের বিলম্ব, আর তারপরেই নতুন বউ মুখে একটা শব্দ করে ও বাবা গো, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। উপস্থিত বাকি সকলে না দেখলেও যে দৃশ্য দেখে নতুন বউ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল তা কতকটা এই রকম। বৃদ্ধা যখন তার নাতির কানে কানে কথা বলছিল, নতুন বউ দেখল কথা বলার সময় বৃদ্ধার মুখের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটা হাত, একেবারে ছোট, অপরিণত আঙুল বিশিষ্ট ছোট একটা নবজাতকের হাত, কিন্তু কুঁচকুঁচে কালো। কি ওটা? এ বৃদ্ধা কে? কি দেখছে সব? জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে সে আরো দেখল বৃদ্ধা তার কালো মাড়ি বের করে তার দিকে তাকিয়ে ভয়ানকভাবে হেসে চলেছেন। একে বিয়ের ধকল, তার উপর এত মানসিক চাপ নতুন বউ সহ্য করতে পারেনি। নতুন বউ মিলি চোখ খুলতেই দেখল সে একটা ঘরে শুয়ে আছে, বিশাল এক পালঙ্কে। চারিদিকে ভর্তি লোক, সবাই মহিলা, সবার মাথায় নাক পর্যন্ত টানা ঘোমটা, আর সকলের সামনে পালঙ্কে ওর একদম পাশে বসে আছেন কালো মটকা তসর পরা এই গ্রামের সবার সমীহ আদায় করে নেওয়া সেই মা ঠাকরুন। ওনাকে দেখতেই মিলির মনে পড়ে গেল একটু আগেই ওর দেখা দৃশ্য। ভয় আর ঘেন্নায় সিটিয়ে গেল একপাশে। ওদিকে নিজের স্বভাবসিদ্ধ গলায় বৃদ্ধা বলে উঠলেন, বলি বাসা, মির্গি রোগ আছে তা তো জানতুম না। বাপ মা তো লোককে পার করেছে, তাও না হয় বুঝলাম। একটা আসার বিচারও তো হলো নে। বলি সেসব তো করতে হবে নাকি? এসে থেকে মিলি এই বৃদ্ধার কাট কাট কথা শুনেই চলেছে, কিচ্ছু বলেনি সে। কিন্তু বাবা মার প্রসঙ্গ বলতেই কেমন যেন তেড়ে উঠল মিলি। বাবা মা নিয়ে বলবেন না, মোটেই মৃগী নেই আমার। কিন্তু আপনার মুখ থেকে বাকি কথা মিলির মুখেই আটকে রইল, বলা আর হলো না। মা ঠাকরুন খপ করে আবারও খামচে ধরেছে ওর গাল দুটো। হতভম্ব মিলির মুখের দিকে তাকিয়ে বৃদ্ধা কেটে কেটে এবার বললেন, কিচ্ছু দেখো নাই তুমি? শুনছো? কিচ্ছু দেখো নাই? তারপর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বললেন, বাড়ির বউ গো, বেশি কথা বলা পছন্দ করি না আমি। মনে রাখো, আজ যা দেখছো তা কিছুই নয়, আরো অনেক কিছু দেখতে হবে তোমারে, অনেক কিছু। আমার নাতিরে ফুসলাইয়া বিয়া করছো না, কয়টা ফেলামো। বৃদ্ধা শেষ কথাটা অপেক্ষাকৃত জোরেই বলেছিলেন, তাই ঘরে উপস্থিত সবার কানেই গিয়েছে। মিলি দেখল ঘরের সব মহিলারা আরো গুটিয়ে গেল যেন। মিলি অবাক হতেও ভুলে গেল, মানুষটা এভাবে ধমকি দিল সবার সামনে। বাড়ির একটা নতুন বউকে এভাবে বলা যায়, তাও আবার সকলের সামনে। কোথায় এসে পড়েছে মিলি? মা ঠাকরুন যাওয়ার আগে ঘরের বাকিদের উদ্দেশ্যে বললেন, আরে নিয়ে আসো। মিলি ঘাড় গোঁচ করে বসে রইল। ওর গালের দুই পাশে নখের আঁচড় লেগে দাগ হয়ে গিয়েছে। এবার সকলে মিলে মিলির দিকে এগিয়ে আসতেই মিলির যেন রাগ হয়ে গেল, বেঁকে বসল সে। না, আমি যাব না।
দলের মধ্যে একজন এগিয়ে এসে ঘোমটাটা কিছুটা টেনে সরিয়ে মিলির পাশে বসে ওর মুখের দিকে চেয়ে বলল, মা গো, লোক কি মা আমার, চলো এখন, না না হলি। অনুচ্চারিত কথাটা ভেবেই যেন শিউরে উঠল সেই গ্রাম্য মহিলা। মিলি ভাব বেগতিক বুঝে একটু এগিয়ে এসে বলল, কে এই মা ঠাকুরন? আমাকে সব বলো, কিছু লুকিও না প্লিজ। ওই মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নামিয়ে বলল, আমি আমি বেশি কিছু জানি নে কুমা, শুধু তোমারে কইতে পারি, এই যে মহলখানা দেখছো, এ খুব সুবিধের জায়গা নয়। তোমরা যত তাড়াতাড়ি পারো চলে যেও এখান থেকে। কিন্তু কেন? এই মহলে অনেক কিছু আছে গো, আমাদের মতো মনীষীদের চোখে সেসব পড়া উচিত নয়। মা ঠাকুরও এনেছেন ওদের। এবার আরো একজন অল্প বয়সী মহিলা এগিয়ে এসে ঘোমটা সরিয়ে বলল, সরলা মাসি, আর কিছু বলনি? তুমি তো জানো এ মহলেরও কান আছে। সরলা শিউরে উঠে চুপ করে গেল। ঘোমটাটা আবার নাক পর্যন্ত টেনে বলল, চলো চলো বউ, দেরি হলে আবার সবারই অসুবিধে। আমরা কেউ দিনের আলো নিভে গেলে এই মহলে দাঁড়িয়ে থাকি না। এরপর মিলির শত অনুরোধেও কেউ আর একটা কথা উচ্চারণ করল না। অগত্যা মিলি নিজেকে গুছিয়ে নিয়ে এগোলো ওদের পিছু পিছু। যাওয়ার সময় সরলা নামের সেই মহিলা নতুন বউয়ের একেবারে কাছে এসে ফিস ফিস করে বলল, শোনো মা, এখানে যা যা দেখবা, যাদের যাদের দেখবা তোমার সৌর বাড়ির লোকগুলান রে, তারা সবাই যা যা কইবে শুনবা, সোপা করবা না। মনে রাখো, এরা সবাই কিন্তু আমাগো মতো মনীষী নয় কো। মানে? এসব কথা হতে হতে কখন যে ওরা পৌঁছে গিয়েছে মিলি খেয়াল করেনি। তাই ওর শেষ কথাটা একটু জোরে হওয়ায় সেই স্থানে উপস্থিত মা ঠাকুরন সহ আরো অনেকের কানে যায়। আর ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগে না মা ঠাকুরনের। চোয়াল শক্ত করে তিনি বললেন, এই গ্রামের কোনো কেউ যদি আমার নাদ বউরে উল্টো পাল্টা কিছু কয়, তাইলে কইয়া রাখলাম, আমি কিন্তু আসি এখনো। মা ঠাকুরন রে চটাইলে কি হয় তোমরা সবাই জানো। গ্রামটা মাসান হইয়া যাক চাও না নিশ্চয়? কাটা কাটা ভাবে ক্ষণক্ষণে গলায় বলা কথাগুলো শুনে নতুন বউয়ের কাছ থেকে সকলে সরে দাঁড়ালো। মিলি হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল সবার মাঝে। ওর পা কাঁপছিল, মনে হচ্ছিল এইবারই ও পড়ে যাবে। নিজেকে সামলালো মিলি। মাথা তুলে কোনো রকমে দেখল জয় দাঁড়িয়ে আছে মা ঠাকুরনের পাশে দাঁড়ানো একজন পুরুষ আর এক মহিলার মাঝখানে। কেউ না বললেও মিলি বুঝল ওনারাই ওর শ্বশুর শাশুড়ি হবেন। মিলি আস্তে আস্তে এগিয়ে ওনাদের সামনে যেতেই মা ঠাকুরন ওর মাথার ওড়নাটা এক টান দিয়ে নামিয়ে দিল নাকের কাছে। মাথায় ক্লিপ দিয়ে ওড়নাটা লাগিয়ে রাখার কারণে ওই টানের চোটে মিলির মাথার বেশ কিছু চুলও ছিঁড়ে এলো। ব্যথায় মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো মিলির। এতক্ষণ জয় চুপচাপ দাঁড়িয়ে থাকলেও এবার সে আর পারল না। এগিয়ে এসে মিলির হাত দুটো চেপে ধরে দিদায়ের দিকে তাকিয়ে শক্তভাবে বলল, দিদাই, আমি জানি আমার নিজের পছন্দ করা বিয়ে তোমার পছন্দ হয়নি, কিন্তু মিলি আমার স্ত্রী। ওর সাথে এইরকম ব্যবহার করো না যাতে আমাকে ভুলে যেতে হয় তোমাদেরকে। মা ঠাকুরন বেশ কিছুক্ষণ বিষ নজরে তাকিয়ে থাকলেন জয়ের দিকে। তারপর বললেন, তোমার দিদাই হই কইয়া আমারে যা খুশি কওনের কোনো অধিকার কিন্তু আমি তোমারে দিই নাই খোকা। যাগে, এখানে এখন তোমার বাবা মার আশীর্বাদ লইয়া যাও, নিজের ঘরে যাও। তোমাগো খাবার ওইখানেই দিয়ে আইবে কাজের বউ। আর হ্যাঁ খোকা, তুমি আজ আমার লগে শুবা। বউ তোর ঘরে একা ঘুমাইব। আজ তগো কাল রাত্রি। আজ ওর মুখ দেখবা না আর।
কথাটা বলেই বৃদ্ধা মিলির দিকে তাকিয়ে সকলকে এড়িয়ে অদ্ভুতভাবে হাসলেন। ওই হাসি দেখে মিলির বুকটা কেঁপে উঠল। একা, সম্পূর্ণ একা থাকতে হবে ওকে এরকম ভয়ানক জায়গায় সারা রাত। মিলি চোখ দুটো বন্ধ করে বলে উঠল, আমি আমি একা থাকতে পারি না, আমার ভয় করে খুব। জয় মিলির পক্ষ নিয়ে কিছু বলার চেষ্টা করতেই বৃদ্ধা বলে উঠলেন, সরলা, তুই আজ নতুন বউয়ের ঘরে থাকবি, আজ তোর ঘরে যাওয়া হইবে না। সরলা কাঁপতে কাঁপতে এগিয়ে এসে হাত দুটো জোর করে বলল, ভুল হয়ে গেছে মা ঠাকুরন, আমারে যেতে দেন, আমি আর একটা কথাও কমু না। মা ঠাকুরনের মুখে ফুটে উঠল আবারও সেই বাঁকা হাসি। আবারও ক্ষণক্ষণে গলায় উনি বললেন, সরলা, ভয় পাচ্ছিস কেন? নতুন বউ কি তোরে খাইয়া ফেলাইবে নাকি? ওর লগে থাকবি, একটা তো রাত, না করিস নে বাপু। সরলা কাঁপতে কাঁপতে বসে পড়ল। ওদিকে মিলি মনে মনে একটু নিশ্চিন্ত হলেও সরলার হাবভাব দেখে ঘাবড়ে গেল। মেয়েটা তার সাথে থাকতে এত ভয় পাচ্ছে কেন? যদিও এইসব নিয়ে বেশি ভাবার সময় পেল না মিলি। সবাই মিলে ধরে ওর শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিয়ে প্রণাম করিয়ে ওকে নিয়ে একরকম টানতে টানতে ঘরে চলে গেল। পুরো ব্যাপারটায় বেশ অবাক হলো মিলি। সবার যেন বড্ড বেশি তাড়া। আর সব থেকে অদ্ভুত লেগেছে ওর শ্বশুর শাশুড়িকে। দুইজনে ওকে আশীর্বাদ করেছেন ঠিকই, কিন্তু ওই পর্যন্তই। তাদেরকে দেখে কি একটা যেন খটকা জাগছে মিলির মনে। তবে এখন কিছুতে আর বুঝে উঠতে পারছে না সে। খাটের উপর বসে এসব ৭-৫ ভাবছিল সে। হঠাৎ খেয়াল করল সরলা খাবার নিয়ে ঘরে ঢুকছে। মিলি ওকে দেখেই উঠে দাঁড়িয়ে ওকে ধরে খাটে বসিয়ে বলল, এবার আমাকে সবটা বলুন দয়া করে, কি হচ্ছে এখানে? কেই মা ঠাকুরন? সরলা এক দৃষ্টে ওর দিকে কিছুক্ষণ চেয়ে থেকে বলল, এরা কেউ মনীষী নয় বউ, আমি তোমারে যা যা কইছি তার জন্যই আজ আমার এখানে থাকতে কইছে। আমি জানি আমার আর আমার পরিবার দেখা হইব না, কিন্তু তাও তোমারে কইতেছি, এখান থেকে চইলা যাও যত তাড়াতাড়ি পারো, নইলে বিপদ হবে। মিলি দেখল সরলার চোখ দুটো টকটকে লাল, কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। এই অবস্থায় নিশ্চয়ই কেউ মিথ্যা কথা বলবে না। তবে কি সত্যি এরা মানুষ নয়? চারিদিকে বড় বড় গাছ দিয়ে ঘেরা এই বিশাল প্রাসাদের মতো বাড়িতে ছোট্ট একটা ঘরে বসে বসে সরলার মুখে ওইসব কথা শুনে রীতিমতো কাঁপতে থাকলো মিলি। সরলা আর একটা কথাও না বাড়িয়ে মেঝেতে নিজের আঁচল বিছিয়ে তার উপরে শুয়ে পড়ল। মিলি কিছুক্ষণ বসে থেকে কাপড় জামা ছেড়ে সেও শুয়ে পড়ল। এত মানসিক আর শারীরিক চাপের কারণে খাওয়ার ইচ্ছা আর হলো না ওর। বিছানায় শুয়ে জানলা দিয়ে বাইরের অন্ধকারে দাঁড়িয়ে থাকা গাছগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে মিলি ঘুমিয়ে পড়ল বুঝতেও পারল না। ঘুমটা ভাঙল এক অদ্ভুত পরিস্থিতিতে। ঘুম জড়ানো চোখে উঠে বসল মিলি। কি একটা যেন অস্বস্তি হচ্ছে। ক্ষণিক ওভাবেই বসে থেকে সে বুঝল ঘুমানোর সময় ঘরটা বেশ ঠান্ডা ছিল, তবে এখন একটু একটু করে যেন ঘরটা গরম হয়ে উঠেছে। ব্যাপারটায় বিশেষ আমল না দিয়ে সে পুনরায় শুয়ে পড়ল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবারও উঠে বসতে হলো তাকে। এইটুকু সময়ের মধ্যে গরম এতটাই বেড়ে গিয়েছে যেন গায়ে ছ্যাঁকা লাগছে এখন। মিলি আর পারল না, ধরফর করে খাট থেকে নামার চেষ্টা করল। প্রথমে অন্ধকারে কিছুই নজরে এলো না তার। কিছুটা অন্ধকার সয়ে আসতেই মিলি দেখল এক অসম্ভব দৃশ্য। দেখল সরলা যেন শোয়া অবস্থাতেই ওই দেওয়ালের দিকে সরে গিয়েছে একেবারে।
মিলি আরো ভালো করে চোখ কচলে দেখল সরলার কোমর থেকে বাকি অংশটা দেখা যাচ্ছে না, আর ওর কোমরের ওপরের অংশটা যেন দেওয়ালের অন্য দিকে চলে গিয়েছে। পুরো ব্যাপারটা মিলির এতটাই অসম্ভব বলে মনে হলো যে মিলি তড়িঘড়ি খাট থেকে নেমে অন্ধকারের মধ্যেই সরলার পা আন্দাজ করে হাত দুটো বাড়ালো। সেই আধারের মধ্যেই সরলার পা দুটো তার হাতে ঠেকতেই যেন এক বৈদ্যুতিক শক লাগলো। হাত সরিয়ে নিল সে। এত ঠান্ডা সরলার পা! উত্তেজনায় পরিস্থিতি আন্দাজ করার মতো ক্ষমতা তখন মিলির নেই, তাই সে আবারও সরলার পা আন্দাজ করে হাত দুটো বাড়ালো। এবার পা দুটো ধরে প্রাণপণে নিচের দিকে টানতে লাগলো সে। তবে সেই ক্ষণেই দেখল সরলার শরীরের কোমর থেকে নিচের অংশটা যেটা মিলি টানছে সেটুকুই শুধু এগিয়ে এলো মিলির দিকে, আর অর্ধেকটা দেওয়ালের যে অংশে সরলার শরীরটা লেগেছিল সেই জায়গাতেই আটকে রয়েছে। দেখলে মনে হবে দেওয়ালটা যেন বেবাক কামড়ে নিয়েছে সরলার কোমর পর্যন্ত। ঠিক এই সময় একটা কড়মড় করে হাড় চেবানোর শব্দ এলো তার কানে। মিলি আর নিতে পারল না, সরলার অর্ধেক শরীরটার পাশেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। মিলির চোখ খুলল এক অস্বাভাবিক চিৎকার চেঁচামেচিতে। ভ্যাবাচাকা খেয়ে উঠে বসতেই মিলি দেখল তার ঘর ভর্তি লোক। এদিক ওদিকে তাকিয়ে জয়কে খুঁজতে গিয়েই ভয়ানক দৃশ্যটা নজরে পড়ল। সরলার অর্ধেক খাওয়া শরীরটা ওর পাশেই পড়ে আছে, আর তার পাশেই দুটো মেয়ে হাপুস নয়নে কেঁদে চলেছে। তার মানে কাল রাতে মিলির দেখা ঘটনাটা সত্যি। ওই দেওয়াল কামড়ে খেয়েছে সরলাকে। কিন্তু এ কি করে সম্ভব? গুটিসুটি মেরে বসে এসবই যখন সে ভাবছে, এমন সময় একটা জোর থাপ্পড় এসে পড়ল ওর গালে। মারের অভিঘাতে সে পড়ে গেল মাটিতে। অকস্মাৎ এইরূপ আঘাতের ধাক্কা সামলে নিয়ে চটটাকে মারল সেটা দেখার জন্য মুখ ঘুরিয়ে তাকাতেই দেখল কালো শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছেন বৃদ্ধা। মিলিকে তাকাতে দেখেই বলে উঠলেন, দেখেই বুঝেছিলাম এই মেয়ে সুবিধার না, কিন্তু এ যে খোকা ডাইনি ধরে আনছে এ তো বুঝি নাই। বলি খাবার তো পাঠাইছিলাম, ওই খাওন মনে ধরেনি নাকি? তাই সরলারে খাইছস? হ্যাঁ? মিলি চোখ ভর্তি জল নিয়ে নিজের গালে হাত বোলাতে বোলাতে বলল, এসব কি বলছেন আপনি? আমি বাড়ি যাব, আর একটা মুহূর্তও থাকবো না এখানে। আমার মা বাবা কোনোদিন আমার গায়ে হাত তোলেননি। আপনার এত সাহস, আমার গায়ে হাত দিলেন? হঠাৎ জয়ের কথা শুনে মিলি ছলছল চোখে সেই দিকে চাইল। মিলি, তোমার মুখে রক্ত কিসের? জয় কখন যেন এসে দাঁড়িয়েছে ভিড়ের মধ্যে। নিজের ঠোঁটে হাত দিয়ে মিলি দেখল সত্যি রক্ত লেগে, কিন্তু নিজের ঠোঁট তো কাটেনি। তবে কি ও যা ভাবছে তাই? হড়হড় করে বমি করে ফেলল মিলি। একে তো কিছুই খাওয়া হয়নি আগের দিন, তার উপরে এরকম বমি করে মিলি একেবারে এলিয়ে পড়ল। পরক্ষণে জয়ের দিকে চোখ পড়তেই আরো ঘাবড়ে গেল মিলি। জয় একভাবে চেয়ে আছে মিলির বমি করা জায়গাটায়, আর ওর চোখ দুটো আতঙ্কে যেন বিস্ফারিত। মিলি জয়ের দৃষ্টি অনুসরণ করতেই দেখল তার বমির সাথে বেরিয়ে এসেছে হাতের আঙুল, মানুষের হাতের আঙুল। একটা দুটো নয়, 5টা আঙুল, আর তাদেরই একটিতে একটা কালো আংটি পরা।
এই আংটিটাই তো গতদিন সে সরলার হাতে দেখেছিল। মিলি আর ভাবতে পারল না, কোনো রকমে নিজের শরীরটাকে তুলে বিছানার উপরে ফেলে দিল। এই সময় একবার মা ঠাকরুনের দিকে তার নজর যেতেই দেখল বৃদ্ধা চোখ দুটো বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলে চলেছেন। ওনার হাতে ধরা একটা অদ্ভুত দর্শন চাবি, সেই চাবি দিয়েই উনি যেন শূন্যে কিছু একটা খোলার চেষ্টা করছেন, আর এই ভঙ্গি করছেন সকলকে লুকিয়ে। কেবলমাত্র মিলি যেন দেখতে পাচ্ছে সব। শক্ত হয়ে গেল মিলির চোয়াল। তার মানে এই বৃদ্ধাই ওনার নাতির কাছে মিলিকে খারাপ করার উদ্দেশ্যে এসব করে চলেছেন। হঠাৎ মিলির নজর গেল দেওয়ালের দিকে। আরে, গতকাল রাত্রে ওই দেওয়ালের গায়ে তো রক্তের দাগ লেগেছিল। সেই দাগটা গেল কোথায়? কাল রাতে যে ওই দেওয়াল থেকে মাংসের হাড় চেবানোর কড়মড় করে শব্দ আসছিল, এটা সে এখন কাউকে বোঝাবে কি করে? এসব ভাবতে ভাবতে মিলি শুনল বৃদ্ধা বলছেন, এই ডাইনির লগে আমার খোকার বিয়ে আমি মানুম না। সরলারে খাওনের পর হে আরো গ্রামের লোক গুলান রে খাইব না, কে কইতে পারে? তাই এরে এই বাড়ির উঠানেই পুরাইয়া মারুম। ডাইনি বাইসা থাকলেই সবার বিপদ। সর্বনাশ! মিলি অসহায়ভাবে কেঁদে উঠল। তার মানে এরা কি ওকে মেরে ফেলবে? এই কি তবে শেষ? জয়কে ভালোবেসে এই তার প্রতিদান? শারীরিক মানসিকভাবে ক্লান্ত অবসন্ন মিলি আর ভাবতে পারল না কিছু। বাধা দেওয়ার মতো ক্ষমতাও তার আর শরীরে নেই। ঠিক এই সময় জয় এগিয়ে এসে ওকে তুলে দাঁড় করিয়ে তার দিদাইয়ের দিকে তাকিয়ে বলল, দীর্ঘ 4টে বছর প্রেম করেছি, তারপর বিয়ে করেছি মিলিকে। ওর মতো সংবেদনশীল মেয়ে আমি আগে কখনো দেখিনি কোথাও। এখানে আসার পর থেকে যা যা হয়ে চলেছে বা আগেও, এই বাড়িটাকে আমার ঠিক সুবিধার লাগে না। কেমন যেন মনে হয় বাড়িটাও জ্যান্ত। আর আজ যা হলো, আমি আর এখানে থাকবো না। মিলি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেওয়ার অধিকার বা ক্ষমতা এখানে আমি ছাড়া আর কারোর নেই। আমি জানি মিলি নির্দোষ। কোনোদিন যদি আমাদের মেনে নিতে পারো জানিও, ওই দিন আবার আসবো, তার আগে নয়। জয় মিলির হাত ধরে বেরিয়ে যাওয়ার সময় বৃদ্ধা পেছন থেকে বললেন, খোকা দাঁড়া, এটা তোর কলকাতা নয়, এটা বিদেশও নয়, এটা কুসুমপুর গ্রাম। এই গ্রামের সকলে মা ঠাকুরন রে মানে। আমার ওপর দিয়া কথা কওনের সাহস এখানে কারোর নাই। বিয়া করছোস, আজ তো গো বউ ভাত। আজ বউ ভাতটা কাটিয়ে কাল চইলা যাস বউরে নিয়ে, কিন্তু আজ যাওয়া হইবে না। বলেই পিছন ফিরে লাঠি ঠুকঠুক করতে করতে কোথায় চলে গেলেন মহিলা। তার কথায় কি ছিল কে জানে। জয় অমান্য করতে পারল না যেন। সবার আড়ালে মিলিকে ডেকে বলল, আজ কোনোভাবে কাটাও, কালই চলে যাব আমরা। আজ কোনোভাবেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়ো না লক্ষ্মীটি। মিলি একটা ঢোক গিলে মাথাটা একপাশে হেলিয়ে সম্মতি জানালো। বাড়ির ভেতরটা কেমন যেন থমথমে। সূর্যের আলো যেন এই বাড়ির দেওয়াল ভেদ করে অন্দরমহলে প্রবেশ করতে ডরায়। তাই বাড়ির গলি ঘুপচিগুলোতে অন্ধকার যেন কোনো বিশাল রহস্যকে আড়াল করে দীর্ঘদিন লালন পালন করে চলেছে। সে অন্ধকারের ভেতর দিয়েই এগিয়ে যাচ্ছিল মিলি। তার গাটাও ছমছম করছে। গতকাল থেকে যা ঘটে চলেছে, একটা শহুরে মেয়ে হয়ে সেসব মেনে টিকে যে রয়েছে মিলি, এই বড় কথা। তবে না থেকেই বা কি করবে? সে তো জয়কে ভালোবেসে এখানে এসেছে। তাছাড়া এই বাড়ি থেকে বেরোনোর উপায়ও যে তার জানা নেই। সকলে বলে মা ঠাকরুনের নজর এড়িয়ে নাকি কোথাও যাওয়া যায় না।
এসব ভাবতে ভাবতে আবছা করিডোরটা ধরে ধীর পায়ে এগিয়ে চলেছে মিলি। দুপা হাঁটছে আর ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক, বিশেষ করে পিছন দিকটা দেখছে সে। তেমনি আরও একবার পিছন দিকে তাকিয়ে পুনরায় সামনে তাকাতেই থমকে দাঁড়িয়ে পড়ে মিলি। অন্য সময় হলে হয়তো তার মুখ দিয়ে এক প্রবল চিৎকার বেরোত, কিন্তু এই মুহূর্তে চিৎকারটা যেন তার গলার কাছে এসে দলা পাকিয়ে আবার ভেতরে চলে গেল। এই তো একটু আগে পর্যন্ত এই শূন্য করিডোরটায় সে একাই হাঁটছিল, কিন্তু এখন আর সে একা নয়। তার পথ আটকে দাঁড়িয়ে রয়েছে জয়ের মা, অর্থাৎ তার শাশুড়ি। মিলির কাঁধে হাত রেখে এবার একটা খসখসে গলায় সে বলল, চলো বৌমা, স্নানটা সেরে নেবে। আজ তোমায় কিছু একটা রান্না করতে হবে সবার জন্য। তুমি স্নান করে নতুন শাড়ি পরে তৈরি হয়ে নাও। তোমাকে গোপী এসে রসুই ঘরে নিয়ে যাবে। মিলি অনুভব করল ওর শাশুড়ি মা কেমন যেন যন্ত্রচালিতের মতো কথা বলছে। এইটুকু সময়ের মধ্যে মিলি তাকে একবারও চোখের পলক ফেলতে দেখেনি। কথা শেষ করেই সে পিছন ফিরে চলে গেল। মিলি অবাক হয়ে দাঁড়িয়েই রইল। তার মনে এখন হাজারো প্রশ্নের ঝড়। এরা সবাই এমন অদ্ভুত কেন? জয়ের চোরাজুড়িতেই মিলির জন্য আবার নতুন করে একটা ঘর নির্ধারণ করা হয়েছে। আগের ঘরে সরলার ওই রকম বিভৎসতার মধ্যে মিলি আর থাকতে পারত না। যদিও যে বিভৎস দৃশ্য সে দেখেছে তার ছাপ সহজে তার মনের ওপর থেকে যাবে না। এখনো চোখ বন্ধ করলেই সরলার সেই আধ খাওয়া শরীরটা তার অন্ধকার চোখের পর্দায় ফুটে ওঠে। তবে মিলি মনে মনে ঠিক করে নিয়েছে সে সহজে দমবার পাত্র নয়। এ বাড়িতে মনের জোর হারালে চলবে না। যতটুকু সময় সে আছে শক্ত মনে থাকতে হবে, না হলে সমূহ বিপদ তারও ঘটতে পারে। মিলি তার নতুন ঘরে এসে আর কিছু না ভেবে বাথরুমে ঢুকল স্নান করতে। শরীরটা একটু ঠান্ডা করা দরকার, কাল থেকে যা ধকল যাচ্ছে। স্নান সেরে বেরিয়ে শাড়ি পরতে পরতেই সরলার মতো আরও একজন গ্রাম্য মহিলা এক গলা ঘোমটা নিয়ে এসে দাঁড়ালো মিলির সামনে। মিলি তাকাতেই মহিলাটি বলল, বৌমনি, আমি গোপী গো। আপনি চলেন দেখি রসুই ঘরে। আপনি আজ রান্না করতে হবে, যে সব গোছানো আছে, তাড়াতাড়ি চলেন দেখি। মিলি বুঝল কথা বাড়িয়ে লাভ নেই, তাই সে গোপীর পিছু পিছু এগোতে লাগল। আবারও একটা অন্ধকার করিডোর। সামনে সামনে চলেছে গোপী, আর তার থেকে কয়েক হাত পিছনে যাচ্ছে মিলি। বাড়িঘরগুলোতে কোনো আলো নেই নাকি? দিনের বেলাতে যেমন সূর্যের আলোর প্রবেশ নেই, তেমন ইলেকট্রিসিটিরও কোনো বালাই নেই। কয়েকটা বাতি নামমাত্র জ্বলে এদিক ওদিক, তবু তাতে অন্ধকার নিবারণ করা তো দূরস্থ, উল্টে আধারকে যেন আরো বাড়িয়ে তোলে। যেতে যেতে এক জায়গায় মিলি দেখল ওর শ্বশুরমশাই দাঁড়িয়ে রয়েছেন। পায়ে পায়ে কাছে আসতেই বুঝল দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছেন ওর শ্বশুরমশাই। আরও একটু এগোতেই দেখল দেওয়ালের দিকে মুখ করে নয়, তার শ্বশুরমশাই দেওয়ালের মধ্যে মুখ গুঁজে দাঁড়িয়ে রয়েছে। মিলি আতঙ্কে স্থির হয়ে গেল। তার মাথার মধ্যে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। একটা ইটের দেওয়ালের মধ্যে রক্ত মাংসের মানুষ কিভাবে তার মুখ গুঁজে দিতে পারে? এক দৃষ্টে কিছুক্ষণ তাকিয়ে থেকে মিলির মুখ দিয়ে এবার একটা আওয়াজ বেরিয়ে এলো, আর সেই শব্দে শ্বশুর মশাই ফিরে চাইলেন। ওনার সাথে চোখাচোখি হতেই উনি হাসলেন। মিলি অবাক হয়ে দেখল লোকটার মুখের ভেতরটা মা ঠাকরুনের মতোই গাঢ় কালো রঙের। মিলির বিস্ফারিত চোখের সামনে ওর শ্বশুরের মুখের হাসিটা ক্রমে চওড়া হতে হতে দুদিকের কান ছুঁয়ে ফেলল। চিৎকার করে উঠল মিলি। গোঙাতে গোঙাতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মিলি। মিলির যখন জ্ঞান ফিরল তখনও দেখল জয়ের ঘরে শুয়ে রয়েছে ও। জানলা দিয়ে বাইরে নজর যেতেই বুঝল বাইরে সন্ধ্যা নেমেছে।
শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা অনুভূত হচ্ছে তার। ধীরে ধীরে খাটের উপর উঠে বসতেই ঘরের মধ্যেই তার পায়ের দিক থেকে শুনতে পেল সেই খলখলে হাসির আওয়াজটা। এবার ঘরের অন্ধকারের মধ্যে ভালো করে চোখ বোলাতেই দেখল ঘরের এক কোণের অন্ধকার ছেড়ে ধীরে ধীরে বেরিয়ে আসছেন মা ঠাকরুন। মিলির পায়ের কাছে এসে দাঁড়ালেন তিনি। মিলি তাড়াতাড়ি পা গুটিয়ে জড়সড় হয়ে বসল। বৃদ্ধা এগিয়ে এসে বসলেন মিলির সামনে, বললেন, অনেক যাই না গেছো এই দুদিনে, আরো অনেক জানবা। এ কথা বলেই মিলির আরো কাছে এগিয়ে এসে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, ভাবছিলাম শেষ কইরা দেব, কিন্তু তোমার ভবিতব্য আরো অনেক ভয়ানক। মিলি ঘেন্নায় সরে গেল। বৃদ্ধার কথা বলার সময় সে তার কানে একটা ভেজা অনুভূতি পেয়েছে। কেমন যেন আঠালো ধরনের কিছু তার কান ছুঁয়েছে। শিউরে উঠল মিলি। বৃদ্ধার জয়ের কানে কানে কথা বলার দৃশ্যটা মনে পড়ল তার। অজান্তেই সে তার নিজের কানে হাত দিল। তাই দেখে যেন মহানন্দে আবারও খলখলিয়ে উঠলেন বৃদ্ধা। সে হাসি সন্ধ্যার নিস্তব্ধতা ভেঙে খান খান করে দিল। হাসির দমকে মিলির কানে তালা লাগার জোগাড়। নামো। গরুর গাড়িটা কখন পৌঁছে দাঁড়িয়ে আছে মিলি খেয়ালই করেনি। পুরনো কথা মনে করতে করতে এতটাই অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। টুকাই ওকে মামা করে না ডাকলে বুঝতেও পারত না। জয় এসে চোখ ভর্তি জল নিয়ে দাঁড়িয়ে থাকা মিলিকে দেখে ওর হাত দুটো ধরে একটু চাপ দিয়ে বলল, সেদিনও আপনজনদের ছেড়ে তোমার হাত ধরেছিলাম, আজও তাই আছি। কোনো চিন্তা করো না, আগের সেই দিদাই আর নেই, সব পরিবর্তন হয়ে গেছে। মনে নেই চিঠিতে কি লিখেছিল? মিলির মনে পড়ে গেল সেই চিঠির বয়ান। বৃদ্ধা ক্ষমা চেয়েছেন ওদের দুজনের কাছেই। সেই সঙ্গে জানিয়েছেন জয়ের বাবার মৃত্যু সংবাদ। অনুরোধ করেছেন যাতে ওরা এই বাড়িতে অবশ্যই আসে। পিতৃবিয়োগের কথা শুনে সন্তান তো ছুটে আসবেই। মিলি তাই জয়কে বাধা দেওয়ার চেষ্টাও করেনি, উল্টে তার সাথে এসেছে। না হলে এই নরকপুরীতে আবারও ফিরে আসার তার কোনো ইচ্ছা ছিল না। এখন একটা লম্বা শ্বাস টেনে মনের ভয়টাকে লুকিয়ে ফেলে মিলি এগোলো ওই বিশাল প্রাসাদের মতো বাড়িটার ভেতরে আরও একবার। একটু আগেই টুকাইকে ঘুম পাড়িয়েছে মিলি। পাশে শুয়ে ঘরটাকে এত বছর পর আবারও দেখছে সে। সরলার কথা মনে পড়ছে তার। সিক্ত হয়ে আসছে চোখ। এত বছর পর আবারও তাদেরকে সেই ঘরটাতেই থাকতে দেওয়া হয়েছে, যে ঘরটায় মিলি বিয়ে করে আসার পর প্রথম ঢুকেছিল, যে ঘরটায় সেই ভয়ানক স্মৃতি জড়িয়ে রয়েছে মিলির সাথে। দৃশ্যগুলো পরপর মনে পড়তেই ধরফর করে উঠে বসল মিলি। মাকে ওভাবে উঠে বসতে দেখে ছেলেটাও ঘুম চোখে উঠে বসেছে। মায়ের মুখের দিকে একভাবে কিছুক্ষণ চেয়ে থেকে ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, মা কেঁদো না মা, আমি আছি তো। কাল আমি যাবো তো নতুন ঘরটা দেখতে, তাহলেই তোমাকে আর কেউ বকবে না। দেখো। ছেলের কথা শুনে চমকে উঠল মিলি। কি বলছো সোনা? কোথায় যাবে তুমি? কে বলেছে এসব? টুকাই মায়ের কোলের মধ্যে এসে বসে বলল, বড় দিদাই আমাকে বলেছে তুমি খুব খারাপ কাজ করেছ। ওই কাজের জন্য তোমাকে সবাই মারবে, কিন্তু আমি যদি বড় দিদাইয়ের দেখানো ঘরটায় যাই মাস্টারের সাথে যুদ্ধ করতে, তাহলে তোমাকে আর কেউ বকবে না, কষ্টও দেবে না। তুমি চিন্তা করো না মা, আমি তো বিগ বয়, আমি ঠিক পারবো মনস্টারের সাথে যুদ্ধ করে ফিরে আসতে।
মিলি কি এক অজানা আশঙ্কায় ছেলেকে বুকের মধ্যে চেপে ধরল। কোথাও যাবে না তুমি সোনা, তোমার মা কোনো খারাপ কাজ করেনি। তুমি আমার হাত ছেড়ে আর কোথাও যাবে না, মনে থাকবে তোমার? কিন্তু মা। আর একটাও কথা না, চুপ করে ঘুমাও তুমি। আমি আছি, দেখি কে আমার ছেলের গায়ে হাত দেয়। মিলির চোয়াল শক্ত হয়ে গেল। অনেক রাতের দিকে ঘুম ভাঙল মিলির। চারিদিক নিস্তব্ধ। দূরে কোথাও একদল ঝিঁঝি পোকা একটানা হেঁকে চলেছে, যেন সময়ের বুকে দাগ কাটছে। ঘরটা নিঃশ্বাস নিচ্ছে যেন ধীরে ধীরে। মশারির ভেতর গরমে দম বন্ধ ভাব, বাতাস নেই একটুও। জানলার পর্দা আধ খোলা। নিশুতি রাতের নরম চাঁদের আলো সেই ফাঁক গলে এসে পড়েছে ঘরের ভেতর, এক প্রকার তরল রূপালী স্রোতের মতো। আর সেই রূপালী আলোতেই ঘরের পুরনো স্যাঁতসেঁতে দেওয়ালগুলো দৃশ্যমান হয়ে উঠেছে। তার গায়ে নোনা জল জমে শুকিয়ে সাদা দাগ ফেলেছে। বাতাস এক ধরনের ভার, যেন ঘরের প্রতিটা ইটের গায়ে চাপা রয়েছে বহুদিনের ক্লান্তি, ঘাম আর এক মরণ ক্ষুধা। মিলি চোখ মেলেই চাঁদের আলোয় ঘরের ভেতরের দৃশ্যটা দেখে চমকে উঠল। আজ আবারও মিলির সেই দিনের মতো গরম অনুভূত হচ্ছে। সে বিস্ফারিত নেত্রে দেখল ঘরের দেওয়ালটা আজ যেন আগের চেয়ে অনেকটা কাছে চলে এসেছে। সে এক মুহূর্ত তাকিয়ে থাকল, তারপর চোখ কচলে আবারও দেখল, না, ভুল নয়। দেওয়ালটা তো কাছে এলো কি করে? আগে কি এমন ছিল? দেওয়ালটা সত্যি যেন খানিক এগিয়ে এসেছে ওদের খাটের দিকে, একেবারে কাছে, যেন জীবন্ত হয়ে হামাগুড়ি দিচ্ছে ওটা। দেওয়ালের দিকে শুয়ে রয়েছে টুকাই। মিলির হঠাৎ মনে পড়ে গেল সরলার ঘটনাটা। সরলাও তো ওই দেওয়ালের কাছে। তার মানে কি? সর্বনাশ! মিলি আর এতটুকু চিন্তা না করে টুকাইকে এক ঝটকায় কোলে তুলে ঘরের দরজার দিকে দৌড়ে গেল। এই মুহূর্তে বেরিয়ে যেতে হবে বাড়ি ছেড়ে। কিন্তু জয় কোথায় গেল? ও কি ওর দিদুনের ঘর থেকে গল্প করে রাতে ফেরেইনি? না না, জয়কে এই নরকে ফেলে আমি একা একা পালাতে পারি না, কখনোই না। মিলি ওই অন্ধকারে হাতড়ে হাতড়ে ঘর খুঁজতে থাকল। হঠাৎই একটা দেওয়ালে হাত পড়তেই চমকে উঠল আবার। কোনো দেওয়াল এরকম মানুষের গায়ের মতো গরম হয়? দেওয়ালে হাত রেখে সে অনুভব করল দেওয়ালটা যেন মৃদু কাঁপছে। নিঃশ্বাস নিচ্ছে কি? এই কথাটা মাথায় আসতেই মিলির পা দুটো যেন জেলির মতো হয়ে গেল। ও আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছেলেকে নিয়ে ধপ করে বসে পড়ল মাটিতে। হঠাৎই মিলির ঘাড়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। ও বুঝল কেউ ওর পিছনে এসে দাঁড়িয়েছে। মিলি ঘাড় না ঘুরিয়েও স্পষ্ট বুঝতে পারছে ওর পিঠে কারোর গরম নিঃশ্বাস পড়ছে। নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলল মিলি। এমন সময় হঠাৎই টুকাই কেঁদে উঠল। তবে শব্দটা আসছে একটু আগে মিলি যে ঘর ছেড়ে বেরিয়েছে সেখান থেকে। বিস্ফারিত নেত্রে মিলি তাকিয়ে দেখল ওর কোলে টুকাই নেই, তার বদলে একটা পুতুল, যে পুতুলটা ছাড়া টুকাই ঘুমাতে পারে না সেটা। কি করেছি আমি তাড়াহুড়োয় টুকাইয়ের পুতুলটা নিয়ে চলে এসেছি। আমার টুকাই। মিলি কিছুতেই বুঝে উঠতে পারল না তাড়াহুড়ো করে সে কিভাবে টুকাইয়ের জায়গায় ওর পুতুলটাকে কোলে নিয়ে বেরিয়ে এলো। টুকাই, এই তো বাবা, আমি আসছি। যাই হোক, এই বিষয়ে ভাবার এখন আর সময় নেই মিলির। সন্তানের বিপদ আঁচ করেই মিলির পিছনে এসে দাঁড়ানো সেই অস্তিত্বকে ভুলে উঠে দাঁড়ালো। কোলের পুতুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে গেল ঘরের দিকে। মিলি ঘরের সামনে গিয়ে দেখল দরজা বন্ধ।
পাগলের মতো দরজায় ধাক্কা দিতে থাকলো। টুকাই, এই তো আমি, এই তো। ভেতর থেকে টুকাইও মা মা করে চিৎকার শুরু করেছে। বিপদের গুরুত্ব বুঝে মিলি কি করবে বুঝে উঠতে পারে না। পাগলের মতো দরজায় বাড়ি দিয়ে চলে সে। টুকাই, বাবা আমার, আমি এখানেই আছি সোনা। এখনই তোমার কাছে আসছি বাবা। তুমি দেওয়ালের কাছে শুধু যাবে না, হ্যাঁ, কোনোভাবেই যাবে না। ঠিক এমন সময় মিলি আবারও সেই খলখলে হাসির শব্দটা শুনল। শব্দ লক্ষ্য করে তাকাতেই দেখল আলো হাতে ধীর পায়ে এগিয়ে আসছে মা ঠাকরুন। মিলির কাছে এসে হাসি থামিয়ে তিনি বললেন, ছেলেকে আর স্বামীকে বাঁচাইতে চাইলে আমার পিছে আসো। আমার ছেলেটা, আমার টুকাই যে এই ঘরে, ওই দেওয়ালে আমার ছেলেকে। মিলি টুকাই যে ঘরে আটকে আছে ওই ঘরের দিকে চাইতেই বৃদ্ধা বললেন, ওর কিছু হইব না যদি তুমি আমার কথা মতো কাজ করো। অগত্যা মিলি একবার ওই বন্ধ দরজায় হাত বুলিয়ে ভগবানের ভরসায় ছেলেকে দেখে এগিয়ে চলল সাক্ষাৎ বিপদের দিকে। বৃদ্ধা মিলিকে নিয়ে ঢুকল এক বিশেষ ঘরে। মিলি দেখল ঘরের মধ্যে একটা অদ্ভুত পাথরের বেদি। বেদির একদিকে একটা কালো মোমবাতি জ্বলছে। ঘরটা কেমন স্যাঁতসেঁতে, চারিদিকের দেওয়ালগুলো ভিজে ভিজে, যেন জল চুইয়ে পড়ছে। মিলি যদি আরেকটু ভালো করে খেয়াল করত তাহলে দেখতে পেত ঘরের দেওয়ালগুলো দিয়ে একটা লালচে আভা নির্গত হচ্ছে। যেন বাকি ঘরগুলোর মতো এ ঘরের মধ্যেও একটা কম্পন অনুভূত হয়। ঘরের মধ্যে ওই বেদিটা ছাড়া আর কিছুই নেই। বেদির মুখোমুখি দেওয়ালে একটা অদ্ভুত চিহ্ন আঁকা। একটা ত্রিভুজের ওপর উল্টো করে আরো একটা ত্রিভুজ, যেন কোনো স্টারের মতো দেখতে, কিন্তু ওই স্টারের ঠিক মাঝখানে একটা অর্ধবৃত্ত আর তারও মাঝে একটা গোল চিহ্ন। মিলিকে এবার একটা কালো কাপড় দিয়ে বৃদ্ধা বললেন, এইটা পইরা নাও, শুধু এইটাই পড়বা। আজ আমি তোমারে শয়তানের কাছে ভোগ দিব, আর তারপরেই এখানে মাসান জাগবো। তাইলে আমার সবিতা আইব। বৃদ্ধার চোখ দুটো যেন খুশিতে চকচক করে উঠল। এদিকে মিলির সেসব দিকে কোনো খেয়াল নেই। সে তার ছেলের চিন্তায় একরকম দিশেহারা হয়ে গিয়েছে, তাই ভোগ দেওয়ার ব্যাপারটা ঠিক গ্রাহ্য করল না। তবে সবিতা আর মাসান এই নাম দুটো তার কানে গিয়েছে। সবিতা? সে কে? মাসান জাগবে মানে? আর কিছুক্ষণ মাত্র তোমার আয়ু। এবার চমকে উঠল মিলি। মানে এসব আপনি কি বলছেন? দেখুন এখন এসব মস্করা করার সময় নেই। আমার টুকাই, ও একা আছে, ও ভয় পাচ্ছে। আপনি বলুন এখানে আমাকে কেন নিয়ে এসেছেন? আমাকে কি করতে হবে? বললাম যে তোমারে ভোগ বানানো হইব। ভোগ মানে? তাকে কি বলি দেবে? মানে আপনি কি বলছেন? আমি আমার টুকাইয়ের কাছে যাব? আমি উদ্ভ্রান্তের মতো হাত নেড়ে কিছু একটা বোঝাতে চেষ্টা করলো মিলি। চোখে জল, শরীর কাঁপছে। এক ছুটে ঘরের বাইরে বেরোবার কথা ভাবলো একবার সে, কিন্তু দরজার দিকে তাকিয়ে যখনই দৃষ্টি ফেরালো, হঠাৎ মা ঠাকরুনের দিকে চোখ পড়তেই যেন বুকের ভেতরটা থেমে গেল। সেই চোখ, সেই অভিশপ্ত চোখ দুটো যেন চোয়ালে চোয়ালে হাড় কাঁপানো শব্দ করে ঘুরে দাঁড়িয়েছে মা ঠাকরুন। তার ঘোমটার তলা থেকে উঁকি দিচ্ছে চোখের ভয়ানক সাদা অংশ,
যা ধীরে ধীরে গলে যাচ্ছে। এক কালচে আঠালো রং তার ভেতর থেকে বেরিয়ে এসে পুরো চোখটাকে গিলে নিচ্ছে। দেখতে দেখতে পুরো চোখ দুটো আলকাতরার মতো ঘন কালো হয়ে গেল। মিলির মনে হলো সেই চোখের ভেতর থেকে অন্য আর একটা চোখ যেন তাকে দেখছে, এক অজানা অতল থেকে, মৃত্যুর গভীর কালো কুয়ো থেকে। ঘরটা নিস্তব্ধ। ধুনির ধোঁয়াটা এখন ভারী হয়ে নিচের দিকে নামছে। মেঝেতে ভিজে কাঠের গন্ধে যেন কাঁদা পচা আর রক্তের গন্ধ মিশে। মা ঠাকরুন এবার ঠোঁটের কোণে এক চওড়া হাড় হিম করা হাসি নিয়ে ধীরে ধীরে বলল, পালাবা ভাবছো? হ্যাঁ, তার কণ্ঠ যেন মাটির নিচ থেকে উঠে আসছে, ভারী কুমোট, ঠান্ডা। তারপর হাসিটা একটু থামিয়ে টেনে টেনে বলল, আজকের পর তোমারে আর কেউ খুঁজাও পাবে না। শেষ কথাটা বলতে বলতে তার জিভটা ঠোঁটের ফাঁক দিয়ে একটু বেরিয়ে এলো। কালচে বেগুনি রঙের, যেন পচা মাংসের মতো। মিলি তখন স্থানু বনে গিয়েছে, নিঃশ্বাস নিতেও পারছে না যেন। তার গোটা শরীর কোনো অদৃশ্য দড়িতে বাঁধা পড়েছে, পা দুটো মাটিতে গেঁথে গিয়েছে, নাড়াতে পারছে না। ঠোঁট কাঁপছে বটে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। ঘরের বাতাস হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। ধুনির আগুন এক মুহূর্তের জন্য নিভে পরক্ষণেই নীলচে শিখা নিয়ে জ্বলে উঠল। সেই আলোয় দেখা গেল মা ঠাকরুনের মুখের বাঁ দিকের ক্ষতটা নড়ছে, যেন ভেতরে কিছু হামাগুড়ি দিচ্ছে। মিলি চেঁচাতে পারল না, তার চোখ দুটো বিস্ফারিত হয়ে রইল কেবল। তা মইরাই যখন যাবা, তাহলে একখান ঘটনা শুই নাই যাও। মা ঠাকরুন শুরু করলেন তার কাহিনী। আমি যখন এই বাড়ির বউ হইয়া আইছি, তখন আমার বয়স 10 বছর। আমি কিছুই জানতাম না, পারতামও না। বাপের ঘরে খুব আদরে কাটলেও এখানে আমার সব কাজ করতে হতো। উনান জ্বালাইতে পারি নাই কইয়া আমার পিঠে একদিন শাশুড়ি জ্বলন্ত চেলা কাঠ চাইপা দিলেন। সারাদিন প্রচন্ড যন্ত্রণায় ব্যথায় জ্বর আইসা গেল। রাইতে বিছানায় একা একা শুইয়া কাঁপতাছিলাম। আইলো আমার স্বামী। ভাবছিলাম ও হয়তো আমারে একটু ওষুধ আয়না দেবে, কিন্তু আমার স্বামী আমার ওই ছোট্ট শরীরটার দখল নিতে ব্যস্ত হয়ে যান। আমি বাধা দিলে আমারে লাথি মাইরা ফেলাইয়া দেন বিছানা থেকে। ওই জ্বর গায়ে খাট থেকে পড়ে গিয়ে পাশেই রাখা ওই কাঠের দেরাজের পিন লাইগা আমার মুখটা কপাল থাইকা ছিঁড়া যায়। কেউ দেখে নাই আমারে, ওইভাবেই পইরাছিলাম। সকালে আমার বড় যা আমারে খুঁজতে আইসা আমারে দেখে ওষুধ লাগাইয়া দেয়, আর আমারে বলে খোকা দিতে পারলে আমারে ওরা রানী কইরা রাখবে। কথা বলতে বলতে বৃদ্ধা মিলিকে কাপড় পরিয়ে ওই বেদির উপরে শুইয়ে বেঁধে দিল। মিলি যন্ত্রচালিত পুতুলের ন্যায় সবটা করল, কোনো বাধা দিতে পারল না। তার শরীর যেন আর তার দখলে নেই। এবার একটা পাত্র এনে মিলির একটা আঙুল কেটে রক্তটা সংগ্রহ করল সেই পাত্রে।
মিলি যন্ত্রণার অভিব্যক্তিটুকু প্রকাশ করতে পারল না। মা ঠাকরুন একইভাবে গল্প বলতে বলতে মিলির খোলা বুকে আঁকতে থাকলো সেই একই চিহ্ন, যে চিহ্ন বেদির সামনের দেওয়ালে আঁকা। যতই আঁকতে লাগলেন ততই মিলির ওই আঁকা জায়গাগুলো জ্বলতে থাকল। বুক চিরে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে পড়তে লাগলো বেদির ওপর। বৃদ্ধা কিন্তু নির্বিকার, আঁকতে আঁকতে গল্প বলে চলেছেন তিনি। আমার তখন বয়স 15 বৎসর। হঠাৎই বুঝলাম আমার পরম ধন আইয়া পড়ছে আমার পেটে। প্রচন্ড খুশি হইলাম আমি, আমার স্বামী, বাড়ির বাকি সবাই। সত্যি বড় আদর যত্ন পাইলাম ওই কটা মাস। তারপর আইলো ওই কাল রাত্রি। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে বুঝলাম আমি মা হইছি। কান্না শুনছি আমি, তারপর অজ্ঞান হইয়া গেছি। কিন্তু যখন জ্ঞান আইলো, আমি আমার প্রাণের ধন, আমার সন্তানদের দেখতে পাই নাই। দেখলাম আমি একা পইরা আছি ওই ঘরে। অনেক রাতে আমার যা আমার ঘরে আইয়া আমারে খবর দেয়। আমি ওরে জিজ্ঞাসা কইরা জানতে পারলাম আমার নাকি 2 খান মেয়ে হয়েছিল। 2 জনই নাকি মায়েরা গেছে আমার পেটের মধ্যে। কিন্তু আমি ওদের কান্না শুনছি। তাই অনেক কাকুতি মিনতি করার পর আমার যা আমারে বলে, আমার স্বামী আর শাশুড়ি মিলা আমার মাইয়া গুলান রে ওই পুকুরে ফাইলা আসছে। তাদের অপরাধ, তারা মাইয়া হইয়া আইছিল আমার কোলে। আমি খুব ছোট থেকে ঠাকুর ভক্ত ছিলাম। তাই আমি ওই কথা শুনে ওই শরীরেই দৌড়াইয়া যাই পুকুর পাড়ে। আশাইছিলাম ঠাকুর আমার মায়াগো বাঁচাইব ঠিক। কিন্তু গিয়া দেখলাম পুকুরের জলে ভাইসা উঠছে আমার মায়ার দেহ। আর দিক ঠিক রাখতে পারি নাই, ঝাঁপাইয়া পড়ছি পুকুরের জলে। আমার 2 মাইয়ারে বুকে কইরা জল থেকে তোলার পর আমি অনেক কাঁদছি, অনেক ঠাকুরে ডাকছি যেন আমার মায়াকে ফিরাইয়া দেয়। কিন্তু ভগবান দেয় নাই। সারা রাত কাঁদনের পর ভোরবেলা আমি আমার 2 মেয়ের শরীর কোলে কইরা বেরিয়া যাই শ্মশানের দিকে। আমার মাইয়ারা যখন আর নাই, আমি আর কি করুম বেইসা থাইকা। যখন শ্মশানে পৌঁছালাম তখনও আলো ফোটে নাই, একটা চিতায় আগুন তখনও নেবে নাই। দেখা আমি গিয়ে ওইখান থেকে আগুন নিয়া নিজের গায়ে দিই। তারপর আগুন ধইরা গেলে আমি প্রচন্ড জ্বালা যন্ত্রণায় অজ্ঞান হইয়া যায়। ভাবছিলাম এই শেষ, কিন্তু ভাগ্যক্রমে গিয়া পড়লাম খোদ শয়তানের ডেরায়। যখন জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার উপর এক দশাশয় কাপালিক বৈশা আছে। খুব ভয়ে চিৎকার দিয়া উঠছিলাম, কিন্তু এই তান্ত্রিকও বুঝি ভয় পাইছিল। আমারে ভাবছিল মইরা গেছি, তাই সব সাধনা করতে গিয়াছিল।
তারপর আমার কাছ থেকে সবটা শুনে ওই তান্ত্রিক আমারে বলে সে আমাকে খোদ শয়তানের ডেরায় নিয়ে যাইব। শয়তান রে খুশি করতে পারলেই আমার কাজ হইয়া যাইবে। আমি রাজি হলাম। ভগবান রে এত ডাইকাও তো পাই নাই। এখন শয়তান রে সেবা করলে যদি আমার মায়ারা ফিরে আসে, আমি তাই করুম। সারাদিন কোনো রকমে কাইটা আমারে নিয়া রাতে ওই তান্ত্রিক রওনা দিল ওই শ্মশান সাইরা জঙ্গলের দিকে। যাইতে যাইতে একটা গুহা দেখা আমারে ওই তান্ত্রিক কিছু ক্রিয়া শেখাইয়া দিয়ে বলল, এইগুলা কইরা শয়তান রে ডাকলে শয়তান আইব। আমি যদি তারে খুশি করতে পারি সে আমারে সব দিবে, যা চাইব আমি আমারে সব দিবে। আমি ভেতরে যাই, শয়তান রে আমার মন আর শরীরের দখল দিই। এর বদলে শয়তান আমারে আমার শ্বশুর বাড়িটারে নিজের আশ্রয় করে। মাসান মানে জানো? মাসান হইল শ্মশান। এই বাড়িতে মাসান জাগাইছি আমি। এই গ্রামের যারা যারা আমার বিরুদ্ধে কথা কইছে তারা সবাই শুইয়া আছে এই বাড়ির উঠানে। এই যে বাড়িখান দেখছো, এটা খোদ শয়তান, আর এই ঘরটা শয়তানের মুখ। এই বেদি হলো তার জীব। তারে আমি আজ ভোগ দিছি, আবারও একবার ভোগ দিছি তারে। এতক্ষণ চুপ করে থেকে মিলি যেন সাহস সঞ্চয় করে ফেলেছে। থমথমে গলায় বলল, শয়তানকে খুশি করে তো আপনি আপনার সন্তানকে পেয়েছেন, না হলে জয় এলো কি করে? তাহলে আবার কেন? শয়তান রে খুশি কইরা আমি জয়িতারে পাইছিলাম, কিন্তু আর এক মেয়েরে পাইতে হইলে আমারে আর একজন মায়েরে বলি দিতে হতো। এমন কোনো মায়ারে যে আমার পরিবারেই হইব। আমার যা ছিল নিঃসন্তান, তাই আমি ফিরাইয়া ওদের সবাইরে কাইটা মায়েরা ফেলনের পরও সবিতারে পাই নাই। কিন্তু এইবার আমার সবিতা আইবে। এতদিনের পুরনো একটা বাচ্চার শরীর এখনো থাকে কি করে? শরীর না থাকলে প্রাণ আসবে কোথায়? এবার বৃদ্ধা বিকট গলায় হেসে উঠলেন। হাসির সাথে সাথে মিলি আবারও দেখল সেই কালো কুচকুচে ছোট্ট হাতটাকে বৃদ্ধার মুখের ভেতর। শিউরে উঠল তার শরীর। তাহলে কি ও যা ভাবছে তাই? কিন্তু এটা কি করে সম্ভব হতে পারে? ওদিকে বৃদ্ধা হাসি থামিয়ে বলে চলেছেন, আমি আমার শোধ নিছি সবার ওপর, কাউরে সারি নাই। সবাই এই বাড়ির খাবার হইছে, কিন্তু গ্রামটারে মাসান কইরাও আমি জাগাইতে পারি নাই আমার মেয়েরে। তাই ওরে আমি আমার মধ্যেই আশ্রয় দিছি। ও আমার মধ্যেই আছে, ঠিক যেমন ওর জন্মের আগে ছিল। আমি ওরে আবার আনবো, আবার। এই মাসান জাগবে, এবার পুরো দমে জাগবে। আমার জয়িতা অনেক আয়গায় চইলা গেছে, ওর বড় চইলা গেছে। শুধু আমার লোক বল বজায় রাখনের জন্যে
আমি ওগো বাসাইয়া রাখছিলাম। ওরা থাকলেও ওরা বাইসা ছিল না। জয়ের অনেক ছোট কালেই ওরা চইলা যায়। দুই কান মেয়ের মা হইয়াও আমারে চিরকাল দূরা থাকতে হইছে ওদের টাইকা। এইবার আমার সবিতারে পাইলে আমার এই এত কষ্ট এইবার জুড়াবে। শান্তি। মা ঠাকরুন এই পর্যন্ত বলতেই মিলির মগজে হঠাৎ এক ঝলক যেন আগুন জ্বলে উঠল। ঠিক এই অনুভূতিটাই একদিন হয়েছিল ওর শ্বশুর শাশুড়িকে দেখে। ওরা হাসত, কিন্তু তার ধরন স্বাভাবিক ছিল না। কথা বলতো কেমন যেন অদ্ভুত ভঙ্গিতে, ঘুরত নিঃশব্দে, যেন কোথাও প্রাণের কোনো চিহ্ন নেই, চোখে আলো নেই, মুখে কোনো উষ্ণতা নেই, যেন দুটো দেহ কিন্তু ভেতরে কেউ নেই। এই মুহূর্তে সরলার কথাটাও তার কানে বেজে উঠল। মনে রাখবো, এরা সবাই কিন্তু আমাকে মতো মনুষ্য নয় গো। মিলির বুকটা আবারও ছ্যাঁত করে উঠল। ঠিক এই সময় সে খেয়াল করল ঘরের একমাত্র মোমবাতিটা কাঁপতে আরম্ভ করেছে। আগুনের আলো টলমল করছে, আর ছায়াগুলো যেন ধীরে ধীরে বড় হতে শুরু করেছে। তাদেরই মধ্যে একটা কালো ছায়া ঠিক সামনের দেওয়াল থেকে আলাদা হয়ে এগিয়ে আসতে থাকলো মিলির দিকে। মিলি চেষ্টা করলো উঠে দাঁড়াতে, কিন্তু তার শরীরটা একেবারে ভারী হয়ে উঠেছে। মাথা থেকে পা পর্যন্ত অবশ, মুখ খুলে চিৎকারও করতে পারছে না। তার মনে হচ্ছে বুকের উপর একটা বিশাল পাথর চেপে বসিয়ে দিয়েছে কেউ। এই সময় মিলির দৃষ্টি পড়ল মা ঠাকরুনের উপর। বৃদ্ধার চোয়ালটা খুলে যেতে শুরু করেছে ধীরে ধীরে, তারপরে হঠাৎই একটা শব্দ করে ফেটে গেল। চোয়াল দুটো এমনভাবে খুলে গেল যেন মানুষ নয়, কোনো অন্য কিছু। বৃদ্ধার মুখের চামড়া টান টান হয়ে গিয়েছে, ঠোঁট ফেটে চোয়ালের কোণে রক্ত। চামড়াটা চরচর করে ছিঁড়ে যাচ্ছে, আর তার ভেতর থেকে গলগলিয়ে বেরিয়ে আসছে একটা কালচে শ্লেষাময় ভেজা অবয়ব। প্রথমে দেখলে মনে হবে যেন একটা বড় কালো পোকা, যার গায়ে রক্ত জমে শুকনো দাগ হয়ে আছে। আরো খানিকটা বেরিয়ে আসতে বোঝা গেল কেমন অদ্ভুত মানব শিশুর ন্যায়। তারপর আরো খানিকটা বেরিয়ে তার পিঠটা ফুলে উঠল, হাড়ের মতো কিছু একটা ফেটে বেরিয়ে এলো। এবার মাথাটা ধীরে ধীরে তুলতেই বোঝা গেল না, ওটা কোনো মানব শিশু নয়, ও সাক্ষাৎ শয়তান, যার মুখে কোনো চোখ নেই, শুধু একটা লম্বা খোলা মুখ, যেখান থেকে লালচে বাষ্প বেরোচ্ছে। বৃদ্ধার দেহটা তখন কাঁপছে, আর সেই অবয়বটা তার শরীরের ভেতর থেকে নিজের শরীর ধীরে ধীরে বার করে আনছে। কাঁধ ফেটে বুক চিড়ে পেটের তলা দিয়ে টান মেরে উঠে আসছে মিলির দিকে। একটা সময় দেখা গেল মা ঠাকরুনের রক্তাক্ত নিথর দেহটা এলিয়ে পড়ে আছে মাটিতে। তবে মিলির সেদিকে তখন আর নজর নেই। তার চোখের সামনে পুরো ঘরটা যেন এবার একটু একটু করে বেঁকে যাচ্ছে। দেওয়ালগুলো ধীরে ধীরে ভেতরের দিকে নেমে আসছে, ছাদের কাঠামো থেকে ধুলো চুন ঝরে ঝরে পড়ছে তার মাথার ওপর। বাড়িটা হঠাৎ জ্যান্ত হয়ে উঠেছে, যেন নিঃশ্বাস নিচ্ছে। প্রতিটা দেওয়াল থেকে শোনা যাচ্ছে ঘড়ঘড়ানি শব্দ। ছাদ সহ চারপাশের দেওয়াল এবার একেবারে এগিয়ে এসেছে মিলির কাছে। মিলি শেষবারের মতো জোরে শ্বাস টেনে নিল নিজের ভিতর, তারপর প্রচণ্ড ভয়ে চোখ দুটো বন্ধ করে নিল। তবে পর মুহূর্তে হঠাৎই একটা চিৎকার তার কানে এলো। চোখ খুলে তাকাতেই দেখল একটু আগে মা ঠাকরুনের শরীর থেকে বেরিয়ে আসা ওই কালো শয়তান এখন একেবারে ঝুঁকে আছে মিলির মুখের ওপর। সেই বিভৎস পৈশাচিক মুখাবয়ব এড়িয়ে মিলির নজর এবার চলে গেল দরজার দিকে, যেদিক থেকে শব্দটা এসেছে। দেখল টুকাই এসে দাঁড়িয়েছে দরজায়। ততক্ষণে ভয়ঙ্কর অবয়বটা উঠে দাঁড়িয়েছে।
মিলির শরীর ছেড়ে এবার সে উদ্যত হচ্ছে দরজায় দাঁড়িয়ে থাকা টুকাইয়ের দিকে এগোনোর জন্য। মিলি আর চুপ করে থাকতে পারল না। নিজের সর্বশক্তি একত্রিত করে হাতের বাঁধনটা টেনে ছিঁড়ে ফেলার চেষ্টা করতে থাকলো। যেভাবেই হোক ওকে টুকাইয়ের কাছে পৌঁছতেই হবে, ওই পিশাচের আগে। কিন্তু হাতের বাঁধন এতটাই শক্ত যে নিজের সর্বশক্তি দিয়েও সেটা ছিঁড়তে পারছে না মিলি। টুকাই মায়ের ওইরূপ অবস্থা দেখে দৌড়ে মায়ের কাছে আসার চেষ্টা করল। ততক্ষণে পিশাচ তার একেবারে কাছে পৌঁছে গিয়েছে। তার এক প্রবল আঘাতে টুকাইয়ের শরীরটা ছিটকে উল্টো দিকের দেওয়ালে গিয়ে আছাড় খেল। এবার সেই অবয়ব একটু একটু করে এগিয়ে যেতে থাকলো মাটিতে পড়ে থাকা টুকাইয়ের দিকে। তার ছেলের চরম বিপদ আসন্ন বুঝে মিলি তার সর্বশক্তি একত্রিত করে চিৎকার করে উঠল। সেই প্রবল চিৎকারের সাথে এবার সর্বশক্তি দিয়ে টানতেই তার হাতের বাঁধন ছিঁড়ে গেল। সেই সাথে কেটে হাঁ হয়ে গেল মিলির কবজি। সন্তানের বিপদে মায়ের নিজের শরীরের খেয়াল কবেই বা থেকেছে। মিলিও তাই পাত্তা দিল না। কোনো রকমে হাতের বাঁধনটা খুলতেই অনুভব করল পায়ের বাঁধনটাও কেমন করে যেন হালকা হয়ে গিয়েছে। প্রচন্ড অবাক হলেও সেদিকে আমল দেওয়ার এখন আর সময় নেই। মিলি ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিজের ছেলের উপর। ছেলের ছোট্ট শরীরটাকে আড়াল করে পিশাচের সামনে দাঁড়ালো সে। টুকাই, বাবা, বাবা, এই তো আমি। আসন্ন মৃত্যু ভয়ে ছেলেকে জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে নিল। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরও যখন কিছু হচ্ছে না, মিলি তাকিয়ে দেখল সেই ভয়ঙ্কর অবয়ব যেন হাওয়ায় ভেসে রয়েছে। না, ভেসে রয়েছে বলা ভুল, কেউ যেন তাকে শক্ত করে আটকে রেখেছে হাওয়ায়। মিলি অবাক হয়ে চাইতেই ঘরের মধ্যে গম গম করে উঠল একটা কণ্ঠস্বর। আমি এদের আটকাইয়া রাখছি, তুমি তোমার ছেলে আর আমার নাতিরে নিয়ে পালাও এই বাড়ির থেকে। বাইরে বেরিয়ে এই বাড়িতে আগুন লাগাইয়া দেবে, আমার কথার যেন অন্যথা না হয়। মা ঠাকুরনের কণ্ঠস্বর। মিলির মাথার মধ্যে সব যেন গোলমাল হয়ে গেল। একটু আগে যে মানুষটা তাকে বলি দেবে বলে ধরে এনেছিল, এখন সেই তাকে পালিয়ে যেতে বলছে। মিলি এতটাই হতবাক যে এই বিপদের মুহূর্তেও সে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে চেয়ে রইল মা ঠাকুরনের ওই ধোয়াটে অবয়বের দিকে। আবার শোনা গেল সেই সমাহিত কণ্ঠস্বর। সব উত্তর পাবে, সব উত্তর পাবে। দাদু ভাইয়ের কাছে আমার একটা জিনিস আছে, এখন যাও, যাও, এখন বলছি যাও। মিলি টুকাইকে কোলে নিয়ে এবার দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে গেল মা ঠাকুরনের ঘরের দিকে। গিয়ে দেখল জয় শুয়ে আছে, আর ওর মাথার পেছনের দেওয়ালটা ধীরে ধীরে এগিয়ে আসছে ওর শরীরের দিকে। মিলি সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠল, জয়, জয়, ওঠো, চলো এখান থেকে। জয় ধরফর করে উঠে বসে, আর ওকে উঠে বসতে দেখেই যেন ঘরের চারিদিকের দেওয়ালগুলো আরো প্রবলভাবে এগিয়ে এলো। কি হচ্ছে সব? মিলি জয়ের হাত ধরে টেনে খাটের থেকে নামিয়ে ছুটতে শুরু করলো। চলো, আর সময় নষ্ট করা যাবে না, সব পরে বলবো, এখন চলো। দেওয়ালগুলো তখন কেঁপে কেঁপে উঠছে। হাজারো পিশাচের গর্জনে পুরো বাড়িটা যেন কাঁপছে ভেতর থেকে। চারিদিকের দেওয়াল একসাথে ধীরে ধীরে ভেতরের দিকে এগিয়ে আসছে। মাটি কাঁপছে, ছাদের কাঠামো ভেঙে পড়ছে টুকরো টুকরো হয়ে। একটা অদ্ভুত গন্ধ বাড়ি জুড়ে, গরম লোহার ধোঁয়া মেশানো, যেন নরকের গা থেকে বেরোনো বাষ্প। জয় এক হাতে টুকাইকে বুকে চেপে অন্য হাতে মিলির হাত টানতে টানতে ছুটছে অন্ধকার ঘরের ভেতর দিয়ে। চিৎকার, ধোঁয়া, আগুন আর ওই অপার্থিব গর্জন সব মিশে গিয়েছে এক বিভীষিকায়। দেওয়াল ফেটে বেরোচ্ছে কালো ধোঁয়া, ছাদ থেকে গল গল করে ঝরে পড়ছে গরম কালো তরল, যেন রক্ত আর ছাই মিশে এক হচ্ছে। ওরা দৌড়াচ্ছে ঘরের পর ঘর, করিডোর যেন লম্বা হতে থাকছে অনন্ত অন্ধকারের মতো। দরজাগুলোর ফাঁক দিয়ে কেউ ফিস ফিস করে বলছে, থেমে যা, থেমে যা। মিলি এক মুহূর্তের জন্য পিছনে ফিরে চাইল, আর দেখল
এগিয়ে আসা দেওয়ালগুলোর গায়ে লেপ্টে আছে শত শত মুখ, চোখবিহীন, কিন্তু তাদের মুখগুলো খোলা, যেন তারা গিলে ফেলতে চাইছে ওদের। জয় ওকে টেনে এগিয়ে নিয়ে চলল। বৃষ্টি নামতে শুরু করেছে, কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। বাইরের আলোটা এক মুহূর্তের জন্য মিলির মুখে এসে পড়ল, আর ঠিক তখন সে খেয়াল করল জয় তার সাথে নেই। জয়ের হাত থেকে ওর হাতটা কখন যেন ফসকে গিয়েছে। পিছন দিকে তাকাতেই এক ভয়ানক দৃশ্য দেখল। জয় টুকাইকে কোলে নিয়ে ছুটছিল বলে কখন যেন পিছিয়ে পড়েছে, আর সেই সুযোগেই দেওয়ালগুলো একেবারে এগিয়ে এসেছে। ছুটতে থাকা জয়ের পিছনে ধেয়ে আসছে একরাশ কালো ধোঁয়া, যারা জয়কে গিলে ফেলতে উদ্যত হচ্ছে। এ দৃশ্য দেখে মিলির পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। এক মুহূর্তে সে তার কর্তব্য স্থির করে নিল। সে উল্টো ছুটতে থাকলো জয়দের দিকে। এরই মধ্যে কেন যেন মিলির মনে ধারণা জন্মেছে জয় আর টুকাইকে ওই অন্ধকার থেকে টেনে একবার অন্তত বাড়ির বাইরে এই আলোতে এনে ফেললে ওই অন্ধকার টুকাই বা জয়ের আর কিচ্ছু করতে পারবে না। সেই মতো এক ছুটে জয়ের কাছে পৌঁছে প্রাণপণে ওদেরকে টেনে বাইরে এনে ফেলল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। কালো অন্ধকার আর ওই দেওয়াল আরো এগিয়ে এসেছিল কাছে। শেষ মুহূর্তে মিলি বুঝল ওদেরকে বার করে দিলেও সে আর বার হতে পারবে না। আর পরক্ষণে কে যেন এক টানে মিলিকে ঢুকিয়ে নিল বাড়ির মধ্যে। মিলি, মিলি! ওর চোখের সামনে মিলিকে ভেতরে ঢুকিয়ে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জয় প্রাণপণ শক্তিতে বন্ধ হয়ে যাওয়া দরজা ধাক্কা দিতে থাকলো, কিন্তু সে দরজা যেন পাথরের দেওয়াল হয়ে গিয়েছে। মিলি, 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 শুনতে পাচ্ছ? কোথায় গেলে? মিলি, শুনতে পাচ্ছ? দরজা ধরে ধাক্কাতে ধাক্কাতে হঠাৎ জয় বুঝল ঘরের দরজাটাই শুধু নয়, গোটা বাড়িটায় প্রচণ্ড গরম হয়ে উঠছে। এত তাপ সহ্য করতে পারল না সে। টুকাইকে নিয়ে সেখান থেকে সরে যেতেই মিনিটের ভগ্নাংশ। সঙ্গে সঙ্গে আকাশ চিরে এক বিকট শব্দে বাড়িটার উপরে বাজ পড়ল। মুহূর্তে আগুন ধরে গেল গোটা বাড়িতে। জয় আর টুকায় ছিটকে গিয়ে পড়ল মাটিতে। পড়েই জ্ঞান হারালো দুইজনে। চোখে সূর্যের আলো পড়তেই জ্ঞান ফিরল জয়ের। টুকাইকে কোলে নিয়ে পুড়ে ঝলসে যাওয়া বাড়িটার দিকে যেতেই দেখল মিলি পড়ে রয়েছে উপুড় হয়ে। মিলি, 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 চোখ খোলো, মিলি! গত এক সপ্তাহ জমে মানুষের লড়াই করার পর মিলি এখন অনেকটাই সুস্থ। জয় একটা মাটির ভাঁড়ে চা নিয়ে এসে মিলিকে বলল, আচ্ছা, সেদিন কি হয়েছিল বলো তো? মিলি তার সাথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলল। সেদিন আমাকে যখন ওই পিশাচ বাড়ির মধ্যে টেনে নিল, তারপর আমিও কিছু জানি না, মনে হলো প্রচন্ড আওয়াজ শুনলাম একটা। তারপরই বাড়িটাতে আগুন ধরে গেল, আর কে একজন বলল বলেই এক ধাক্কা মেরে বাইরে ফেলে দিল। আমি আমি প্রচন্ড যন্ত্রণায় জ্ঞান হারিয়েছিলাম। জয়ের মুখ থেকে কেবল একটা কথাই সরল, দিদাই। তাই হবে, তবে মা ঠাকুরন বলেছিলেন সব উত্তর দেবেন। তোমার কাছে উনি কিছু একটা দিয়েছিলেন? আমার কাছে? তারপর হঠাৎই কিছু একটা মনে পড়তেই মিলির হাত দুটো চেপে ধরল সে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দিদাই একটা খাতা দিয়েছিলেন ছোটবেলায়। বলেছিলেন কখনো যদি কোনো কারণে দিদাইয়ের ওপর থেকে বিশ্বাস চলে যায় বা দিদাই মারা যায়, তবেই যেন ওই খাতাটা খুলি। ওই খাতাটা আমাকে দেখাবে? বিকালে ভিজিটিং আওয়ার্সে নিয়ে আসবো। কত পুরনো দিনের জিনিস কোথায় রাখা আছে খুঁজে বের করতে হবে। বিকেলে জয় এলো একটা জরাজীর্ণ খাতা নিয়ে। মিলি অধীর আগ্রহে খাতাটা খুলল।
তবে খাতাটা না খুললেই বোধহয় ভালো ছিল। খাতাটার প্রতিটি ছত্রে ছত্রে লেখা এক অসহায় কিশোরীর দীর্ঘ লাঞ্ছনাময় জীবনের বর্ণনা। কেমন করে ছোট্ট কমলিনী হয়ে উঠল সকলের ত্রাস মা ঠাকরুন, তার বর্ণনা। শেষের কিছু পাতা একেবারে ফাঁকা। মিলি অবাক হয়ে বলল, মা ঠাকুরন কি বলতে চেয়েছিলেন তা তো জানা হলো না। এমন সময় ঘটতে শুরু করলো এক অলৌকিক কাণ্ড। হঠাৎ করে মিলির হাতের মধ্যে যেন প্রাচীন খাতাটা নড়ে উঠল। মিলি চমকে উঠে খাতাটা চেপে ধরতেই একে একে খাতার পৃষ্ঠায় ফুটে উঠল লেখা। সারা জীবন ঠাকুরের পথে থাইকাও ভুল করছিলাম শয়তান রে ডাইকা। আমি আর আমার মাঝে ছিলাম না, তবু কষ্ট দিতে চাই নাই, কিন্তু আমার ভেতরে ছিল শয়তান। যখন শরীর থেকে ওই শয়তানের অংশ যা আমার আত্মারে খাইয়া ফেলাইছিল মুক্ত হইল, তখন বুঝলাম যে আইলো ও আমার সবিতা না, ও স্বয়ং শয়তান। আমারেও ধোকা দিছে সে। তাই তাই তগো সাহায্য করলাম পালাইতে। আমারে ক্ষমা কইরা দিস তোরা, ক্ষমা কইরা দিস। খাতায় লেখা শেষ হলো। কোথা থেকে যেন ঝরে পড়ল দু ফোঁটা জল। জয় আর মিলির মনটা ভারী হয়ে গেল। মিলি বলল, মা ঠাকুরন খারাপ ছিলেন না, উনি একজন অসহায় মা ছিলেন, যিনি নিজের সন্তানদের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। নিজের সন্তানদের প্রোটেক্ট করার জন্য উনি যা যা করা প্রয়োজন মনে করেছিলেন সব করেছেন। জয় বলল, ঠিক যেমন তুমি করেছো। বলেই মিলির কবজি থেকে কাটা হাতটা আলতো করে ধরল। মিলির চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়াচ্ছে। আপনারা শুনছিলেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী ঠাকরুন। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, গল্প ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো সময় এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই আবার হাজির হচ্ছি হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।